দেখছেন এটি নিউজ। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টে। আপনাদের সাথে আছি আমি রুমিতা ইসলাম। দর্শক, মানুষ হিসেবে আমাদের সবারই চাওয়া কিন্তু সুস্থভাবে বেঁচে থাকা, কিন্তু মানুষ চাইলেই তো সব আসলে সম্ভব হয় না। নানা রোগশোক এবং মহামারীর জন্য আসলে সেই যুদ্ধটা আমাদের জন্য অনেক সময় কঠিন হয়ে যায়। কিছুদিন আগে আমরা করোনা মহামারীর সাথে যুদ্ধ করেছি এবং দুঃখের সাথে আসলে বলতে হচ্ছে সেই যুদ্ধটা হয়তো আমাদের আবার করতে হবে কিনা, সেদিকেই আমরা আগাচ্ছি কিনা, সে ব্যাপারে আমরা আজকে কথা বলবো। এবং শুধু করোনা নয়, এই মুহূর্তে কিন্তু ডেঙ্গু বাংলাদেশে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এই করোনা এবং ডেঙ্গু একসাথে যখন আমাদের উপরে জেঁকে বসেছে, তখন আমরা কি আতঙ্কিত হব নাকি সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এটা মোকাবেলা করব? এই বিষয় নিয়ে আমরা আজকে আসলে কথা বলবো। এবং এ ব্যাপারে কথা বলতে আজকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি 250 শয্যা বিশিষ্ট যক্ষ্মা হাসপাতালের উপপরিচালক ডক্টর আয়েশা আক্তার। আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে যেটা বলছিলাম যে করোনা এবং ডেঙ্গু আসলে একসাথে বৃদ্ধি পেয়েছে। প্রথমে করোনা নিয়ে যদি কথা বলি, করোনার সময় কিন্তু বাংলাদেশের সবাইকে কিন্তু ভ্যাকসিনের আন্ডারে নিয়ে আসা হয়েছিল। তো এরপরে যেহেতু গত বছরগুলোতে করোনার কেস তেমন একটা আইডেন্টিফাই হয়নি, আমরা মোটামুটি ধরেই নিয়েছিলাম যে করোনাকে হয়তো আমরা বিদায় বলতে পেরেছে। কিন্তু এখন যেহেতু আবার করোনার কেসগুলো আমাদের সামনে আসছে, তাহলে নতুন করে কি আবার ভ্যাকসিন নেওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা বা দরকার আছে কিনা, একজন চিকিৎসক হিসেবে আপনার মতামত একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ। শুরুতে বলবো আসলে 2020 সালে যেটা ছিল আর কি প্যান্ডেমিক কোভিড-19, তো সেটা নিয়ে তো আমরা যুদ্ধ করলাম, ভ্যাকসিন দিলাম এবং আমরা জানলাম যে আসলে স্বাস্থ্য ব্যবস্থাপনায় কী কী করা দরকার ছিল বা এখনও আছে। তো সেই মোকাবেলায় কিন্তু আমরা জয়ী হলাম এবং আমাদের কিন্তু অনেকটা আক্রান্তের সংখ্যা মৃত্যুঝুঁকি কমে আসলো। তো বিগত 2 বছরে কিন্তু একদমই কম ছিল, শূন্য কিন্তু ছিল না, কিন্তু একদমই আক্রান্তের সংখ্যা কম ছিল। কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে বিশ্বের অন্যান্য দেশেও কিন্তু কোভিড-19 যেটা ওমিক্রনের সাবভ্যারিয়েন্ট, যে ওমিক্রনটা কিন্তু একবার কিন্তু আমাদের দেশে কিন্তু ঢেউ দিল, সেকেন্ড ঢেউ ছিল যেটা। তো এখন কিন্তু যেটা দেখা যাচ্ছে বিভিন্ন অন্যান্য দেশেও তো পাওয়া যাচ্ছে, বাংলাদেশেও যাতে ওই সাবভ্যারিয়েন্টটা না পাওয়া যায় সেই জন্য কিন্তু আমাদের আগাম সতর্ক বার্তা যেটা দেয়। এখনও কিন্তু ওমিক্রনের যে সাবভ্যারিয়েন্টটা নিয়ে সবাই আতঙ্কিত, সেটা কিন্তু এখনও পাওয়া যায়নি, এখনও কিন্তু গবেষণাগারে প্রমাণিত হয়নি। আর অন্যান্য দেশে যেটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু বলা হচ্ছে ওমিক্রনের এই সাবভ্যারিয়েন্টটা খুব বেশি অতিমাত্রা ছড়িয়ে পড়ে, কিন্তু খুব যে মারাত্মক মানুষকে মৃত্যুঝুঁকিটা করে সেটা কিন্তু এখনও বলেনি। যার জন্য অন্যান্য দেশে বাড়ছে দেখে আমাদের দেশের আগাম সতর্কবার্তা দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তর সবাইকে কিন্তু সতর্কবার্তা দিচ্ছে যে এই সংক্রমণটা প্রতিরোধ করার জন্য কী কী করা দরকার। সবার আগে তো স্বাস্থ্যবিধি মানাটা দরকার, যেটা 2020 সালে কিন্তু আমরা শুরুতে বলেছি। মানুষ তো স্বাস্থ্যবিধি কি সেটা জানতো না। মাস্ক পরার ব্যাপারে কিন্তু সরকার থেকে মানুষকে সচেতন হতে বলা হচ্ছে। এটা শুরুর দিকে 20 সালে করা হয়েছিল। আপনারা জানেন যে 20 সালের দিকে দেখবেন 8ই মার্চ যখন শনাক্ত হলো আমাদের বাংলাদেশে, তারপর থেকে কিন্তু মানুষ শুরুতে মানতো না যে স্বাস্থ্যবিধি মানাটা কি, কিন্তু পরে কিন্তু ঠিকই মানলো। লকডাউন হলো, মানুষ বুঝলো যে আসলে এটা সংক্রমণটা ছড়িয়ে পড়লে মৃত্যুঝুঁকিটা কত বেশি হয়। কিন্তু ভ্যাকসিনের ফলে কিন্তু অনেকটুকু আমাদের মৃত্যুঝুঁকিটা অনেকটা কমে আসছে। কিন্তু এখন যেহেতু অন্যান্য দেশেও বাড়ছে, আমাদের দেশেও কিন্তু পাওয়া যাচ্ছে পেশেন্ট, যার জন্য আমাদের যেটা সবচেয়ে দরকার প্রতিরোধমূলক ব্যবস্থা, স্বাস্থ্যবিধিটা মানা। এটা কিন্তু ছোঁয়াচ্ছে, করোনা ভাইরাসটা হাঁচি কাশির মাধ্যমে ছড়াচ্ছে, এয়ারবর্ন ড্রপের। এটাকে প্রতিরোধ করতে গেলে আমাদের স্বাস্থ্যবিধির মধ্যে মাস্ক পরা, তারপর সাবান দিয়ে 20 সেকেন্ড হাত ধৌত করা, অথবা একটু দূরত্ব বজায় রাখা কারোর কাছ থেকে, কারো 3 ফুট, অথবা কেউ যদি আক্রান্ত হয় তাকে আইসোলেশনে রাখা। এই জিনিসগুলো মানলে কিন্তু অবশ্যই আমাদের সংক্রমণটা কমবে। কথা বলছিলেন, আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আগে যেমন হচ্ছে গত বছর এর আগে যখন করোনা শুরু হলো বাংলাদেশে, তখন যেমন ছিল যে সাধারণ যে উপসর্গগুলো ছিল, জ্বর আসছে, কেউ কেউ হয়তো কোনো গন্ধ টের পাচ্ছেন না, এরকম কিছু উপসর্গ ছিল। তো এবারের করোনা যখন আমাদের দেশে আবার নতুন করে সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ছে, এখন মানুষ কি হলে বুঝতে পারবে বা কি কি উপসর্গ দেখা দিলে সে বুঝতে পারবে তাকে হয়তো করোনা টেস্ট করাতে হতে পারে? ধন্যবাদ। একটু ভ্যাকসিনের কথাই বলি। কিছুক্ষণ আগে তো ভ্যাকসিনের কথাটা বলা হয়েছিল যে যারা আসলে অনেকে আছে যে 4 ডোজ কিন্তু আমাদের মোটামুটি সবাই দিয়েছিল। কিছু সংখ্যক লোক আছে যারা হলো যে থার্ড ডোজটা নেওয়ার পর 4 ডোজটা নেয়নি। কারণটা ছিল অনেকের এরকম যে তখন তো কোভিডের আক্রান্ত অনেকটা কমে আসছে, এই জন্য আগ্রহটা কমে গিয়েছিল। যার জন্য এখনও কিন্তু আমাদের যে ভ্যাকসিনটা আছে সেটা দিয়ে কিন্তু যারা প্রথম ডোজ নেয়নি সেটাও নেওয়া যাচ্ছে, সেকেন্ড ডোজটা নেওয়া যাচ্ছে, যারা নেয়নি আর কি, যারা থার্ড ডোজটা নিয়েছে তারা কিন্তু বুস্টারটা নিতে পারবে, 4 ডোজটা। সেটারও ক্রাইটেরিয়া ভাগ করা আছে যে কারা কারা পারবে। তো সেই হিসেবে যারা এখনও নেননি, যারা বয়স্ক আছেন অথবা গর্ভবতী মারা আছেন, যারা এখনো করোনার ডোজ একেবারেই নেননি, তাদের নেওয়ার সুযোগ আছে। হ্যাঁ, 18 বছরের ঊর্ধ্বে 1 বছর পরে বা প্রথম ডোজ নেওয়ার 1 বছর পরে সেকেন্ড ডোজ, এরকম টাইপের অনেকগুলো কিন্তু আমাদের পয়েন্ট করে দেওয়া আছে।
এবং সেই অনুযায়ী কিন্তু অনেকে ভ্যাকসিন এখন নিচ্ছে, আপনারা জানেন যে ভ্যাকসিন নিচ্ছে যে 4 ডোজ পর্যন্ত আর কি নেওয়া যাচ্ছে। তো যারা নেননি অবশ্যই নেবে, কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে, এটা কিন্তু অনেকটা দেখা যাচ্ছে মৃত্যু ঝুঁকিটা কমিয়ে নেয়। যার জন্য অবশ্যই এটা নেওয়া উচিত, এবং যারা নিয়েছেন তারাও অবশ্যই খেয়াল রাখবেন যে বয়স্ক যারা আছেন আক্রান্ত হলে ঝুঁকিটা অনেক বেশি, মৃত্যু ঝুঁকিটা, এটা অবশ্যই কমিয়ে আনতে পারে। যেহেতু এখন উপসর্গের কথা বললাম, উপসর্গ আগের মতো সে ক্লাসিক্যাল নাই, যে খুব যে কাশি হতো, অক্সিজেনটা কমে যেত, স্যাচুরেশনটা 70 বা আরও কম, সেটা কিন্তু এখন ওরকম উপসর্গটা পাওয়া যাচ্ছে না। দেখা যাচ্ছে যে শ্বাসকষ্ট হচ্ছে না, হয়তো মাথা ব্যথা করছে বা ঘাড়ে ব্যথা করছে অথবা পেটে ব্যথা করছে, এই টাইপের উপসর্গ হচ্ছে। সেই জন্য যদি আমরা বলে থাকি যে একটু যদি শারীরিক ব্যত্যয় ঘটে নর্মাল জীবনযাত্রা থেকে, তাহলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, কারণ চিকিৎসকও নির্ধারণ করবে যে আসলে তার কি কোভিড, নাকি তার ডেঙ্গু, নাকি অন্যান্য নর্মাল যে ফ্লু ভাইরাস, যেমন এখন সিজনটা যেরকম, অথবা এখন তো মানে হট ওয়েদার হচ্ছে, তীব্র যে তাপদাহ যাচ্ছে, গরম তো আমাদের পড়ছে বা বৃষ্টি হচ্ছে থেমে থেমে, সব কিছু মিলে কিন্তু ওয়েদার অনেক চেঞ্জটা আসলে কিন্তু নর্মালি নিউমোনিয়া, সর্দি কাশি ঠান্ডা লেগে থাকে। এখন তার যে কী করা দরকার সেটা চিকিৎসক নির্ধারণ করবে। এই জন্য কিছু সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া। আমাদের হাসপাতালগুলো কি পুরোপুরি প্রস্তুত আছে কিনা, পর্যাপ্ত কিট, এবং যদি করোনা কোনো কারণে বেড়ে যায়, যদি কোনো কারণে এরকম হয় যে আমাদের রোগীর সংখ্যা আমরা যতটুকু আইডিয়া করেছিলাম তার চেয়ে বেড়ে যাচ্ছে, তো চিকিৎসা সেবা দেওয়ার জন্য কি হাসপাতালগুলোকে সেভাবে প্রস্তুত করা হচ্ছে কিনা? আচ্ছা, ধন্যবাদ। যেহেতু আমরা কোভিড-19 2020 সালে অতিক্রম করে আসছি, যার জন্য আমরা জানি যে হাসপাতাল কি কি দরকার আছে ব্যবস্থাপনার জন্য। তো ওই ব্যবস্থাপনা আলোকে স্বাস্থ্য মন্ত্রণালয় তো আপনি জানেন যে 11 দফা নির্দেশনা দিয়েছেন, এবং প্রত্যেকটা হাসপাতালে মানে ঢাকা শহর প্লাস ঢাকার বাইরে জেলা উপজেলা লেভেলে কোভিড ইউনিট খোলা, সেগুলো কিন্তু খোলা আছে, এবং কিটের ব্যবস্থাপনা কিন্তু আছে এবং চলমান প্রক্রিয়ার মধ্যে আছে। যদি এমন হয় যে আক্রান্তের সংখ্যা বেড়ে দেয়, সেটা পেয়ে আমাদের কিট কেনার কিন্তু প্রক্রিয়া চলমান, সাথে অক্সিজেন সিলিন্ডার, তারপরে হাই ফ্লো নাইট্রোজেন ক্যানুলা, মানে যা যা প্রয়োজন আমাদের একটা পেশেন্টের জন্য কোভিডের ম্যানেজমেন্টের জন্য, সেটা তো আছে। আমাদের বিশেষজ্ঞ প্যানেলও আছে যাতে সেটাকে ম্যানেজমেন্ট করতে পারে। তবে দরকার আক্রান্তের সংখ্যা কমিয়ে আনা, কারণ যখন আক্রান্ত বাড়বে তখন তো দেখে আসছে মানুষ 2020 সালে ঝুঁকিটা কত বেশি থাকে, মৃত্যুর ঝুঁকি। এই জন্য স্বাস্থ্যবিধি মানার উপর আমরা জোর দিচ্ছি যে আতঙ্কিত হবে না, যে কোনো রোগ আসতেই পারে। আমরা যদি সতর্ক সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলি বা প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলি, তাহলে কিন্তু মোকাবেলা আমরা করতে পারবো। আমরা আসলে আপনার থেকে আরও খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনার থেকে শুনবো, কারণ হচ্ছে রোগ হয়ে যাওয়ার আগে সেটা প্রতিরোধ করতে পারলে আসলে ভালো। দর্শক, এই মুহূর্তে আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পর, কোথাও যাবেন না, সাথে থাকুন। আবার আমন্ত্রণ হ্যাপেনিং পয়েন্টে। দর্শক, আমরা কথা বলছিলাম করোনা এবং ডেঙ্গু নিয়ে, কিভাবে আতঙ্কিত না হয়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই রোগগুলোকে আমরা মোকাবেলা করতে পারি, এবং কথা বলছিলাম 250 শয্যা বিশিষ্ট যক্ষা হাসপাতালের উপপরিচালক ডক্টর আয়েশা আক্তারের সাথে। আপনার সাথে যে বিষয়টা নিয়ে এর আগে কথা বলছিলাম, করোনা নিয়ে, মানুষের মধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের হচ্ছে গুজব ছড়াচ্ছে, ফলস ইনফরমেশন ছড়াচ্ছে যে এইবারের করোনার ভ্যারিয়েন্টটা কেমন, আগের বারেরটার মধ্যে কি ছিল, এবার কি হবে, আগে কি হয়েছিল। এই দুইটা ভ্যারিয়েন্টের মধ্যে আসলে পার্থক্য কি, এবং মেইন পার্থক্যের জায়গাটা কোথায়? সচেতনতার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, যে আগে এটা করা যেত এখন করা যাবে না, এরকম কোনো বিষয় কি আছে কিনা? ক্ষেত্রে বলবো যে কোভিড-19 যেটা, সেটা তো অনেক সাব ভেরিয়েন্ট আছে, হাজার হাজার আছে। তো সেক্ষেত্রে যে কোনো একটা ভেরিয়েন্ট আক্রান্ত হতেই পারে। এখন যেটা হলো যে অনেকে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে এই ওমিক্রনটা এত বেশি মারাত্মক, এটা হলো যে মানে আক্রান্ত হওয়া মাত্র মৃত্যু ঝুঁকিটা বেশি, আসলে সেরকম না। এটা দ্রুত ছড়িয়ে পড়ে, কিন্তু মৃত্যু ঝুঁকিটা যে খুব বেশি সেটা বলা যাবে না। কিন্তু যারা হয়তো বা শিশু যারা আছে, হয়তো বয়স্ক, তাদের ক্ষেত্রে তো এমনি ঝুঁকিটা থাকে, বিভিন্ন ইমিউনিটি ক্ষমতা অনেকটা কম থাকে দেখে। এই জন্য আমাদের রোগ প্রতিরোধ বাড়িয়ে তুলতে হবে। সে বাড়িয়ে তুললে যে কোনো রোগ আসুক না কেন আমরা প্রতিরোধ করতে পারবো। আর আতঙ্কিত হওয়ার আসলে দরকার নেই, কারণ যে কোনো সাব ভেরিয়েন্ট ভাইরাস দেখা যাচ্ছে এটা খুব শক্তিশালী হতে পারে, আবার দুর্বল হয়ে যেতে পারে। সেটা বলা যাচ্ছে চালাক ভাইরাস, এটার একটা নাম ছড়িয়ে পড়েছে, দ্রুত ভাইরাস, চালাক ভাইরাস। ওই সময় কিন্তু ওমিক্রনটা অনেক বেশি, মানে আমাদের করোনা ঢেউ যেটা ছিল, হ্যাঁ, অনেক আক্রান্ত মারা গিয়েছিল। তো সেই হিসাবে কিন্তু বলা হচ্ছে যে এটা তো বা খুব বেশি মানে বেশি শক্তিশালী হতেও পারে, কিন্তু আমরা আশা করব যে না, শক্তিশালী নাও হতে পারে, কারণ ভাইরাস তো তার রূপ চেঞ্জ করে কখনো ভয়ঙ্কর হতে পারে। সেটাকে আমাদের প্রতিরোধ করা দরকার। আমরা বাড়ানোর জন্য আমাদের পুষ্টিকর খাবার খাবো,
প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য, ইমিউন সিস্টেমটাকে আরো স্ট্রং করার জন্য কি কি খাবার খেলে আসলে এই সময়টা বেশি হেল্প হবে? যেমন গতবার লেবু খেলে হয় হেল্প হবে, কমলা খেলে হেল্প হবে, দেখে এগুলোর দামও বেড়ে গিয়েছিল আসলে। এবার আসলে কি খেলে হচ্ছে ভালো হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এই করোনাকে মোকাবেলা করার জন্য? সবকিছুই মোকাবেলা করার জন্য, শুধু করোনা না, যদি বলি আমাদের বডিটাকে মানে স্বাস্থ্য সকল সুখের মূল, স্বাস্থ্যটাকে ভালো রাখতে গেলে রোগ প্রতিরোধ বাড়িয়ে তুলতে হবে, কোনো বিকল্প পথ নেই। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের নিয়ম করে ঘুমানো, রাতে যে আমাদের মানে 8টার মধ্যে ডিনারটা শেষ করে 10টার মধ্যে ঘুমিয়ে পড়া এবং সকালবেলা উঠে একটু হাঁটাচলা করা, ব্যায়াম করা, সেটা কিন্তু অবশ্যই স্বাস্থ্যের জন্য ভালো। তারপরে যদি পুষ্টিকর খাবারটা খাওয়া হয়, যেমন আমার জাঙ্ক ফুডটা তো আসলে সবাই, বাচ্চা থেকে শুরু করে সবাই খাচ্ছে, এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ। তারা আমাদের এই যে পুষ্টিকর খাবার খাওয়া, একটু ব্যায়াম করা, নিয়ম করে ঘুমানো, এই 3টা যদি আমরা ফলো করি রুটিনের মধ্যে, তাহলে কিন্তু আমাদের ক্ষমতা অটোমেটিক বেড়েই যাবে। আর তারপর যারা একটু দুর্বল তাদের ক্ষেত্রে আরও সজাগ করা, তাদেরকে যারা গার্জিয়ান আছে তাদেরকে অ্যালার্ট করা, যে যারা একটু দুর্বল প্রকৃতি আছে, যারা অনেকটা কম থাকে, অনেক ক্যান্সার পেশেন্ট থাকে, তাদেরকে ট্রিটমেন্টের আওতায় আনা। মানে আসলে আমাদের দরকার স্বাস্থ্যটাকে ভালো রাখার জন্য এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে গেলে যেগুলো করার দরকার সেগুলো অবশ্যই করা উচিত। তাহলে যদি করোনা আসে বা আমাদের এখন তো ডেঙ্গুরও সিজন, সব কিছু মিলে আমাদের কিন্তু প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে হবে। ডেঙ্গু নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। ডেঙ্গুর সাথে কিন্তু আবার চিকুনগুনিয়ার প্রকোপও দেখা দিয়েছে। তা হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা কিন্তু বেড়ে গেছে এবং গতকালকে আমরা শিশু হাসপাতালের খবর দেখছিলাম, সেখানে প্রচুর বাচ্চা এসেছে যারা ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। তা এখন এই মুহূর্তে আমরা আসলে সচেতন হওয়ার সাথে সাথে আরও কি করতে পারি, বা ডেঙ্গু আক্রান্ত হয়ে গেলে বাসায় শুরু থেকে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে যাতে সে একটু সুস্থ থাকতে পারে? আচ্ছা, তো ডেঙ্গু নিয়ে যেটা বলবো, যে ডেঙ্গু তো আসলে যে প্রত্যেকটা দিনেরই ডেঙ্গু নিয়ে কাজ করার দিন, কারণ ডেঙ্গু তো সারা বছরই রোগ। শীতের সময় পাওয়া যাচ্ছে, অন্যান্য সিজনে পাওয়া যাচ্ছে, কিন্তু বর্ষা মৌসুম কিন্তু বেড়ে যাচ্ছে। বর্ষা মৌসুমে থেমে থেমে বৃষ্টিপাত হয়, জায়গায় জায়গায় পানিটা জমে থাকে, যে কোনো পানি জমে থাকলে 3 দিনের মধ্যে ডেঙ্গু মশা ডিম পারে। এই জন্য বর্ষা মৌসুমে বংশ বিস্তার বেশি করে। এই কারণে বংশ বিস্তার যেখানে করছে সেটাই রোধ করা দরকার, কারণ এটা আমরা 2000 সাল থেকে দেখে আসছি। তার আগে ঢাকা ফিভার নাম ছিল, তাহলে আজ হলো 25 বছর কিন্তু চলছে, 2025। তাহলে এখনও কিন্তু ডেঙ্গু নিয়ে আমরা যুদ্ধ করছি। তাহলে আমরা কেন প্রতিরোধটা করতে পারছি না? তাহলে আমাদের যেটা দরকার, যে বংশ বিস্তার রোধ করা, এটা কিন্তু আমাদের নিজেদের ঘরে পারি। আমাদের নিজের ঘরে ফুলের টবে পানি, এসি পানি, ফ্রিজের পানি আমরা রেখে দিচ্ছি না, ওইটা যদি ডেইলি আমরা চেঞ্জ করি, তাহলে সেখানে ডেঙ্গু মশা ডিম পাচ্ছে না, আশপাশটা ক্লিন রাখছে না। তাহলে অন্যান্য সেক্টর তো কাজ করছে, স্বাস্থ্য মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন সবাই কিন্তু কাজ করছে। তাহলে জনগণ সম্পৃক্ত যদি আমরা কাজ না করি, তাহলে কিন্তু কোনো রোগী প্রতিরোধ করা যাবে না। আমাদের নিজেদের সচেতন হতে হবে, আমাদের বুঝতে হবে যে নিজে বাঁচবো, দেশকে বাঁচাবো, মানুষকে ভালোবাসবো। এই বোধটা জাগ্রত না হলে কিন্তু এই যে পানিটা দেখলাম আমরা ফেলে দিই, নিজে আগ্রহ করে ফেলে দিলাম, নিজে দায়িত্ব ফেলে দিলাম, তাহলে কিন্তু হয় যে আমি নিজে ভালো থাকলাম, আরেকজনকে ভালো রাখলাম। তাহলে ডেঙ্গু মশাটা শুধু যে আমার বাসায় না হলে সব বাসা হতে পারে, অন্য বাসায় বেড়াতে গেলাম সেই বাসা হতে পারে। তাহলে আমি ভালো থাকলাম, আমি আরেকজনকে ভালো রাখলাম। এই যে মানবিক বোধটা যদি জাগ্রত না করি, আসলে কিন্তু আমাদের দ্বারা কিছু হবে না। তাহলে ডেঙ্গু মশা প্রত্যেক বছরই বাড়বে, প্রতি বছর আক্রান্ত হয়ে মৃত্যু হবে। এটার জন্য দরকার নিজেকে ভালোবাসা, দেশকে ভালোবাসা। আপনি যেমন একটা কথা বলছিলেন যে 2000 সাল থেকে মোটামুটি 25 বছর হয়ে গেছে আমরা ডেঙ্গুর সাথে যুদ্ধ করছি। ডেঙ্গু কিন্তু এই যুদ্ধে নিজেদের মতো চেঞ্জ হয়েছে। যেমন আগে শুধু ডেঙ্গু দিনে কামড়াতো, এখন কিন্তু সেটাও চেঞ্জ হয়ে গেছে, সারাদিনও কামড়ায়। সে আগে পরিষ্কার পানিতে জন্মগ্রহণ করতো, এখন ময়লা পানিতে সে জন্মায়। তাহলে আমাকে দরকার কি? আমাকে দরকার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নিজের বাসা বাড়ি আশপাশটা, এবং বাকি যারা আছে সবাইকে সচেতন করা যে আসলে ডেঙ্গু বংশ বিস্তার রোধ করতে পারলে কিন্তু সম্ভব আসলে ডেঙ্গু থেকে প্রতিরোধ পাওয়া আর আমাদের মুক্তি পাওয়া। আমরা একদমই শেষের দিকে চলে এসেছি। এই যে ডেঙ্গু এবং করোনার বিরুদ্ধে আমাদের যে যুদ্ধ, সেটার জন্য আতঙ্কিত না হয়ে সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি ছোট করে কিছু একটা বলতেন। আচ্ছা, ধন্যবাদ। আসলে সবাইকে বলবো যে আতঙ্কিত হবেন না, কিন্তু সচেতন হবে, সতর্ক থাকবে, কারণ যে কোনো রোগ আসতেই পারে যে কোনো সময়। সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে কোনটা আমাদের বার্তা দিচ্ছে মন্ত্রণালয়, অধিদপ্তর, যে স্বাস্থ্যবিধি মানতে বলছে, অথবা ডেঙ্গুর জন্য আমাদের প্রতিরোধমূলক ব্যবস্থা, বাসা বাড়িতে যেগুলো করা দরকার, পানিটা ফেলে দেওয়া, এই জিনিসগুলো, বাইরে বের করার জন্য মাস্কটা পরা। এটা কিন্তু মাস্ক পরাটা কিন্তু আমার কিন্তু দেখা যাচ্ছে বাইরে যারা হাঁচি কাশি এমনি দুর্বল, তাদের ক্ষেত্রে কিন্তু কাজে দিচ্ছে। তাহলে আমাদের এই যে ব্যবস্থাপনার মধ্যে পরিবর্তন, অবশ্যই এমনিতে বেশি, বায়ু দূষণ বেশি, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, সবকিছু মিলে কিন্তু আমাদের নিজস্ব দায়িত্ববোধ জায়গা থেকে নিজেকে ঠিক রাখতে হবে, অন্যকে ভালো রাখতে হবে। অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আজকে এসে সবার সাথে এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য। আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম ডেঙ্গু এবং করোনা বিস্তারে যে যুদ্ধটা আমরা করছি, সেই যুদ্ধে আমরা আসলে কি করতে পারি, রোগ হয়ে যাওয়ার আগে আমরা আসলে কি কি বিষয় আমাদের মাথায় রাখলে
সেটা সচেতনভাবে কাজে লাগালে আমরা ডেঙ্গু এবং করোনাকে এই যুদ্ধে পরাজিত করতে পারবো। আজকে সময় শেষ হয়ে যাচ্ছে, আবার দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।